যুদ্ধক্ষেত্রে একজন মানুষ সহজেই পালাতে পারত, কিন্তু সে তার সাথীদের জার্মান সৈন্যদের হাতে মৃত্যুদণ্ড হতে দেখছিল, যার ফলে সে পালানোর সেরা সুযোগ হারিয়ে ফেলে। শত্রু যখন তার দিকে এগিয়ে আসছিল, সে এতটাই ভীত ছিল যে সরাসরি তাকাতে পারছিল না। পালানোর চেষ্টা করার সময় সে হতাশ হয়ে দেখে যে তার সাথী ইতিমধ্যে জার্মানদের হাতে ধরা পড়েছে। সে ভেবেছিল যে তার সাথী বাঁচার জন্য তাকে বিক্রি করে দেবে, কিন্তু তা হয়নি। তার সাথীর আত্মত্যাগ আবারও তাকে পালানোর সময় এনে দেয়, কিন্তু বেশি দূর যেতে পারেনি, কারণ জার্মান কর্নেল তাকে ধরে ফেলে। লাও ইয়াং পিছু হটেনি, বরং পাথরের আড়ালে লুকিয়ে পড়ে। কিন্তু গুরুত্বপূর্ণ মুহূর্তে তার পিস্তলের সেফটি লক জমে যায়। বরফ সরানোর পর শত্রু ধীরে ধীরে এগিয়ে আসে। শত্রু তাকে খেয়াল করার আগেই সে দ্রুত পিস্তল বের করে গুলি করে। শত্রুদের পরাজিত করার পর সে জুতা পরার সময়ও পায়নি, দৌড়ে পালায়। কিন্তু যত বেশি সে পালায়, শত্রুরা ততই উত্তেজিত হয় এবং আরও শত্রু তার দিকে এগিয়ে আসে। লাও ইয়াং চেয়েছিল পাহাড়ি এলাকার সুবিধা নিয়ে তাদের পরিত্রাণ পান, কিন্তু এবার শত্রুরা সরাসরি গুলি চালায়। গুলি চলার পর লাও ইয়াং হোঁচট খেয়ে মাটিতে পড়ে যায় এবং তার রক্ত সাদা বরফকে লাল করে দেয়। পরে সে দেখে যে তার ডান পায়ের বৃদ্ধাঙ্গুলি ভেঙে গেছে। এটি তার পালানোর পথে আরও সমস্যা সৃষ্টি করে, কিন্তু রক্ত তাকে সাময়িকভাবে মুক্তির উপায় খুঁজে পেতে সাহায্য করে। এরপর সে বরফে এলোমেলোভাবে পা চালায় এবং মাটিতে রক্তের ছাপ দেখে শত্রুরা বিভ্রান্ত হয়ে দিক হারিয়ে ফেলে। সে ভেবেছিল যে যত দ্রুত দৌড়াবে তত দ্রুত শত্রুদের হাত থেকে পালাতে পারবে। রাত নামার সাথে সাথে শত্রুরা অসংখ্য আলো ফেলে বরফে ঢাকা পাহাড়ের রাতকে আলোকিত করে, শুধু তাকে জীবিত ধরার জন্য এবং তার হাতে থাকা গোপন নথি ছিনিয়ে নেওয়ার জন্য। জার্মান সৈন্যরা চারদিক থেকে ঘিরে আসছিল। লাও ইয়াং তাদের হাতে ধরা পড়তে চায়নি, তাই সে বরফ ঠান্ডা হ্রদের পানিতে ঝাঁপ দেয়। কিন্তু আশা জার্মান কর্নেল শুধু হাত দিয়ে পানির তাপমাত্রা অনুভব করে বলে দেয় যে সে বেশিক্ষণ টিকতে পারবে না। পাশের সৈন্য তাতে সায় দেয়, কিন্তু কেউই ভাবেনি যে লাও ইয়াং হ্রদ পার হয়ে বেঁচে যাবে এবং হ্রদের পাশে এক দয়ালু দম্পতির সাথে দেখা হবে। শেষে তারা তাকে বাড়িতে নিয়ে যায় এবং উষ্ণ আগুনের পাশে রাখে। লাও ইয়াং জানত যে এখানে বেশিক্ষণ থাকা নিরাপদ নয়, কারণ জার্মানদের নিষ্ঠুরতা মাত্র শুরু হয়েছে। এরপর তারা শুরু করে এক ধরনের বিড়াল ইঁদুর খেলা, এবং লাও ইয়াংও তা বুঝতে পারে। তাই ভোর হওয়ার আগেই সে তাড়াতাড়ি একটি ছোট নৌকায় করে সেখান থেকে চলে যায়। এখন সবচেয়ে জরুরি কাজ হল পায়ের গুলির আঘাতের চিকিৎসা করা। প্রধান চরিত্রের নির্দেশে সে সফলভাবে একজন ডাক্তারের বাড়িতে পৌঁছায়, কিন্তু সেখানে গিয়ে যা দেখে তা অবাক করার মতো। ডাক্তার তাকে দেখে জিজ্ঞেস করে, আপনি কেমন আছেন? সে তার পরিচয় সঠিকভাবে জানালে ভুল বোঝাবুঝি দূর হয়। তাদের কাহিনী দ্রুত নরওয়েতে ছড়িয়ে পড়ে, কারণ সবাই জার্মানদের ঘৃণা করত। তাই তারা লাও ইয়াংকে সাহায্য করতে আগ্রহী ছিল। কিন্তু সেই রাতে লাও ইয়াং মহিলা ডাক্তারের কাছ থেকে জানতে পারে যে তার 11 জন সাথী সবাই জার্মানদের হাতে মারা গেছে। জার্মানদের নিষ্ঠুরতা বুঝতে পেরে লাও ইয়াং সিদ্ধান্ত নেয় রুট পরিবর্তন করে প্রথমে নিরপেক্ষ দেশ সুইডেনে যাবে, তারপর কোনোভাবে নথি ইংল্যান্ডে পাঠাবে। যাওয়ার আগে এক মেয়ে তাকে একটি হাতে তৈরি মানচিত্র দেয়, কিন্তু পরের দিন সে মেয়েটির নাম মানচিত্র থেকে ছিঁড়ে ফেলে, যাতে ধরা পড়লেও মেয়েটির পরিবার বিপদে না পড়ে। পরবর্তী যাত্রায় লাও ইয়াং খুব সতর্ক ছিল। যোগাযোগকারীর সাথে দেখা করার পর সে সাথে সাথে পরিচয় প্রকাশ করেনি, বরং কোট খুলে বাড়ির বাইরে ফেলে দেয় এবং ইচ্ছাকৃতভাবে দরজার সামনে স্লেজটি ফেলে দেয়, যাতে অন্যজনের দৃষ্টি আকর্ষণ হয়। যোগাযোগকারী বাইরে আসার পর লাও ইয়াং চুপিসারে তার বাড়িতে ঢুকে পড়ে, কিন্তু সাথে সাথে দরজা বন্ধ করে পিস্তল বের করে। সঠিক সংকেত মিলে যাওয়ার পর সে নিশ্চিন্তে তার সাথে নদী পার হয়। বিদায়ের আগে যোগাযোগকারী তাকে পর্যাপ্ত খাবার দেয় এবং এমনকি তার নিজের স্লেজও উপহার দেয়। নরওয়ের বরফে ঢাকা পথে চলার জন্য এটি ছিল এক অসাধারণ উপহার। একজন শক্তিশালী মানুষ বরফ ঠান্ডা পানিতে ঝাঁপ দিয়ে লাও ইয়াংকে কাঁধে তুলে তীরে নিয়ে আসে। এই মুহূর্তে লাও ইয়াংয়ের মন ভরে যায় উষ্ণতায়, এবং সে মনে মনে প্রতিজ্ঞা করে যে সে অবশ্যই গোপন নথি নিরাপদে ইংল্যান্ডে পৌঁছাবে। কিন্তু বাস্তবতা তাকে কঠিনভাবে ধাক্কা দেয়। সীমান্তে পৌঁছানোর পর লাও ইয়াং দেখে চারদিকে জার্মান সৈন্যদের করা পাহারা। সে স্লেজ চালিয়ে মাথা নিচু করে যায়, যাতে চোখে না পড়ে, কিন্তু তার মনের অস্থিরতার কারণে সে হঠাৎ মাটিতে পড়ে যায় এবং সবার দৃষ্টি আকর্ষণ করে। একজন অফিসার এগিয়ে আসে, কিন্তু লাও ইয়াং নিজেকে শান্ত রেখে উঠে দাঁড়িয়ে চলে যায়। শেষ পর্যন্ত তাকে থামানো হয়, এবং এই অফিসারই ছিল তাকে খুঁজতে থাকা জার্মান কর্নেল। ভাগ্যক্রমে কর্নেল বেশি সন্দেহ করেনি, কিন্তু লাও ইয়াং চলে যাওয়ার পরপরই কর্নেল যেন হঠাৎ সব বুঝে যায় এবং একটি যুদ্ধবিমান লাও ইয়াংয়ের পিছু নেয়। শত্রু তাকে খুঁজে পায় এবং সে স্লেজ নিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু এবার শত্রুরা তাকে জীবিত ছাড়তে চায় না। গোলাগুলির মুখে লাও ইয়াং দ্রুত মাটিতে শুয়ে পড়ে, কিন্তু শত্রু আবার তাকে লক্ষ্য করে এবং সে জীবনের ঝুঁকি নিয়ে প্রায় উল্লম্ব বরফ পাহাড় থেকে গড়িয়ে পড়ে। এই দৃশ্য দেখে জার্মান সৈন্যরা আক্রমণ বন্ধ করে দেয়। এ সময় পাহাড়ে হঠাৎ তুষারধস শুরু হয় এবং তারা বিশ্বাস করে না যে লাও ইয়াং এত কঠিন পরিস্থিতি থেকে বেঁচে ফিরতে পারবে। যখন জার্মান সৈন্যরা লাও ইয়াংয়ের মৃতদেহ সংগ্রহ করতে আসে, তারা বরফে শুধু ভাঙা স্কি বোর্ড এবং তার ব্যাগটি খুঁজে পায়। তারা বুঝতে পারে যে লাও ইয়াং হয়তো এখনও বেঁচে আছে, এবং জার্মান কর্নেল রেগে যায়। তার নিষ্ঠুর স্বভাবের কারণে সে কখনোই শত্রুকে জীবিত পালাতে দিতে চায় না। এদিকে লাও ইয়াং পাহাড়ের নিচে একটি বাড়িতে ঢুকে পড়ে। তার বরফে ঢাকা অবস্থা দেখে বাড়ির লোকজন ভয় পেয়ে যায়, কিন্তু লাও ইয়াং কিছু না বলে টেবিলের উপর থেকে রুটি তুলে খেতে শুরু করে। তবে তার আঘাত এতটাই গুরুতর ছিল যে সে দ্রুত মাটিতে পড়ে যায়। এ সময় গ্রামের লোকজন এসে দেখে লাও ইয়াংয়ের শরীর ক্ষতবিক্ষত। সবাই তার সাহস দেখে মুগ্ধ হয়, কেউই জানে না সে কিভাবে 2 দিন বেঁচে ছিল। 2 দিন পর লাও ইয়াং দুঃস্বপ্ন থেকে জেগে উঠে দেখে সে নিরাপদে গ্রামের একটি বাড়ির ছাদে শুয়ে আছে এবং তার সামনে একটি দয়ালু মেয়ে। কিন্তু তারা কথা বলার আগেই জার্মান সৈন্যরা আবার এসে পড়ে। মেয়েটি তার অস্থিরতা দেখে তাকে শান্ত করে এবং নিজে বাইরে গিয়ে পরিস্থিতি দেখে আসে। 4-5টি জার্মান ট্যাঙ্কের মুখোমুখি হয়ে মেয়েটি তার ভেতরের ভয় লুকানোর চেষ্টা করে, কিন্তু চতুর জার্মান কর্নেল তা বুঝে ফেলে। এরপর কর্নেল সরাসরি মেয়েটির পেছনে লাও ইয়াং লুকিয়ে থাকা বাড়ির দিকে যায়। লাও ইয়াং দ্রুত খড়ের গাদায় লুকিয়ে পড়ে। বাড়ির দরজা খোলার সাথে সাথে লাও ইয়াং এতটাই আতঙ্কিত হয়ে পড়ে যে সে শ্বাস নিতে পারছিল না। সে পিস্তল বের করে প্রস্তুত হয় যে কোনো মুহূর্তে শত্রুর সাথে শেষ লড়াই করার জন্য। কর্নেল ধীরে ধীরে সব বাধা সরিয়ে লাও ইয়াংকে খুঁজতে থাকে।
সে এমনকি কর্নেলের কুকুরের মাথাও দেখতে পায়, যা ধীরে ধীরে তার লুকিয়ে থাকা জায়গার দিকে এগিয়ে আসছে। ঠিক যখন কর্নেল লাফ দিয়ে উপরে উঠতে যাচ্ছিল, তার বুকে থাকা নাজি প্রতীকটি হঠাৎ খুলে পড়ে যায় এবং খড়ের গাদায় পড়ে। এই প্রতীকটি তার জন্য জীবনের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ ছিল। এভাবেই লাও ইয়াং সৌভাগ্যক্রমে এইবারের মতো বেঁচে যায়। জার্মানদের পুনরায় খোঁজাখুঁজি এবং ছোট শহরের বাসিন্দাদের নিরাপত্তার জন্য তারা রাতারাতি লাও ইয়াংকে দূরের একটি ছোট কুটিরে নিয়ে যায়। যদিও জায়গাটি খুবই ভাঙাচোরা ছিল, তবে অবস্থানটি বেশ গোপন ছিল। বাসিন্দারা চলে যাওয়ার পর লাও ইয়াং শান্তিতে ঘুমিয়ে পড়ে, কিন্তু হঠাৎ সে দেখে বাইরে খুবই শোরগোল হচ্ছে। দরজাটি হঠাৎ লাথি মেরে খোলা হয়। সে ভাবছিল এটি শুধু একটি স্বপ্ন, কিন্তু যখন সে শুতে যাচ্ছিল, দরজাটি আবার খোলা হয় এবং একটি জার্মান কুকুর তার দিকে ঝাঁপিয়ে পড়ে। ঠিক তখনই লাও ইয়াং হঠাৎ জেগে ওঠে, বুঝতে পারে এটি ছিল স্বপ্নের মধ্যে স্বপ্ন। জার্মানদের দীর্ঘদিনের তারা তাকে মানসিকভাবে প্রায় ভেঙে দিয়েছে। হঠাৎ শরীরের ব্যথা তাকে আবার জাগিয়ে তোলে। সে ব্যথা সহ্য করে ডান পায়ের ব্যান্ডেজ খুলে দেখে যে তার পায়ের আঙুলটি পচে গেছে। লাও ইয়াং একটি ছোট ছুরি বের করে সাহস জোগাতে এক চুমুক মদ খায় এবং শেষ পর্যন্ত দাঁত কামড়ে ডান পায়ের আঙুলটি কেটে ফেলে। কিন্তু ব্যথায় তার চোখ অন্ধকার হয়ে যায় এবং সে অজ্ঞান হয়ে পড়ে। পরের দিন সকালে গ্রামবাসীরা লাও ইয়াংকে ডেকে তোলে। সৌভাগ্যক্রমে আগের রাতের সাহসিকতা তার আঘাতের সংক্রমণ রোধ করে। লাও ইয়াং খুশি মনে দেখে গ্রামবাসীরা তার জন্য স্কি বোর্ড তৈরি করছে। এরপর তারা তাকে একটি ছোট নৌকায় তুলে বরফ নদী পার করে আবার স্কিতে বেঁধে পাহাড় পার করে। চারজন শক্তিশালী মানুষ মিলে তাকে পরবর্তী নিরাপদ স্থানে পৌঁছে দেয়। যদিও বরফে ঢাকা পাহাড়ে প্রচণ্ড ঠান্ডা ছিল, কিন্তু এই সহানুভূতিশীল গ্রামবাসীদের সাহায্যে লাও ইয়াং খুবই সন্তুষ্ট ছিল। যাওয়ার আগে গ্রামবাসীরা লাও ইয়াংকে জানায় যে সন্ধ্যার আগে তার যোগাযোগকারী আসবে, কিন্তু গভীর রাত পর্যন্ত কেউ আসে না। উজ্জ্বল চাঁদের আলো ভীতিকর মনে হচ্ছিল, গলিত বরফের পানি তার শরীর ভিজিয়ে দিচ্ছিল। লাও ইয়াং এভাবে 4 দিন ধরে বরফে অপেক্ষা করে। 4 দিন পর একজন অপরিচিত ব্যক্তি গ্রামে এসে জানায় যে সে লাও ইয়াংকে খুঁজে পায়নি। গ্রামবাসীরা বুঝতে পারে যে তারা লাও ইয়াংকে সঠিকভাবে চিহ্নিত স্থান দেয়নি। তারা দ্রুত ডাক্তার নিয়ে বরফ পাহাড়ে যায়। তারা যখন পুরো বরফ সরিয়ে ফেলে, তখন দেখে লাও ইয়াং অচেতন অবস্থায় পড়ে আছে, মনে হয় অনেক আগেই মারা গেছে। এই দৃশ্য দেখে মহিলা ডাক্তার ধীরে ধীরে গর্তের কাছে যায় এবং অবাক হয়ে দেখে লাও ইয়াং হঠাৎ চোখ খুলে জেগে উঠেছে। লাও ইয়াংকে জীবিত দেখে তারা দ্রুত গর্তটি খনন করে তাকে উদ্ধার করে বরফের স্তূপ থেকে তাকে টেনে বের করা হয়। সবাই অবাক হয়ে যায়, এই বরফে ঢাকা জায়গায় না খেয়ে না পান করে সে কিভাবে 4 দিন টিকে ছিল। এরপর লাও ইয়াং তার পকেট থেকে একটি ছোট চিনি বের করে সে মজা করে বলে, এটাই ছিল আমার সকালের নাস্তা আর রাতের খাবার। তার এই কথা শুনে সবাই কিছুটা দুঃখিত হলেও তার সাহস দেখে খুশি হয়। এইবার তারা সাবধান হয়। যাওয়ার আগে তারা লাও ইয়াংকে চিহ্নিত করে এবং একটি বড় ব্যাগ খাবার দিয়ে যায়। 2 দিন পর নতুন যোগাযোগকারী আসে। লাও ইয়াংয়ের অবস্থা দেখে তারা সিদ্ধান্ত নেয় তাকে সরাসরি সুইডেনে নিয়ে যাবে। কিন্তু রাতে বরফ পাহাড়ে হঠাৎ তুষারঝড় শুরু হয়। ঝড়ের মধ্যে তারা লাও ইয়াংকে টেনে নিয়ে যায়। লাও ইয়াং সিদ্ধান্ত নেয় মরলেও সে নথি ইংল্যান্ডে পৌঁছাবে। কিন্তু পরের দিন সকালে যোগাযোগকারীর কথা শুনে সে আবার হতাশায় পড়ে যায়। তুষারঝড়ের কারণে এবং জার্মানরা নরওয়ে সীমান্তে কড়া পাহারা দিচ্ছে। এখন তো মানুষ তো দূরের কথা, একটি মশাও পার হতে পারবে না। এই কথা শুনে লাও ইয়াং সম্পূর্ণ আশা হারিয়ে ফেলে। সে আর বিশ্বাস করে না যে সে সফলভাবে নথি পৌঁছাতে পারবে। তার কাছে এখন পর্যন্ত বেঁচে থাকাটাই একটি আশ্চর্য। লাও ইয়াং হতাশ হয়ে শুয়ে পড়ে। সে ভাবছিল সবাই চলে যাওয়ার পর সে আত্মহত্যা করবে, কিন্তু যোগাযোগকারী তার এই ভাবনা বুঝে ফেলে এবং যাওয়ার আগে তার হাত থেকে পিস্তলটি কেড়ে নেয়। পরবর্তী দিনগুলোতে লাও ইয়াং যেন অন্য জগতে ছিল। তার মন ভেঙে গেলেও গ্রামবাসীরা এখনও আশায় ছিল যে কোনো একদিন একটি মিরাকল ঘটবে। এমনকি শিশুরাও জীবনের ঝুঁকি নিয়ে জার্মান সৈন্যদের পাহারা পেরিয়ে খাবার এনে দেয়। এরপর প্রাপ্তবয়স্করা সেই খাবার লাও ইয়াংয়ের কাছে পৌঁছে দেয় এবং তাকে খাইয়ে দেয়। গ্রামবাসীদের এই যত্ন ধীরে ধীরে লাও ইয়াংয়ের মন গলিয়ে দেয়। নরওয়ের জাতীয় দিবসে সেই সময়ের খাদ্য সংকটের মধ্যেও গ্রামবাসীরা নিজেদের বাকি থাকা ক্রিম ও ডিম দিয়ে লাও ইয়াংয়ের জন্য একটি ছোট কেক বানায়। এটি লাও ইয়াংয়ের মধ্যে আবার নথি পৌঁছানোর দিতা জাগিয়ে তোলে। গুহায় থাকার 17তম দিনে তারা লাও ইয়াংকে স্কিতে তুলে দেয় এবং তার পিস্তল ফিরিয়ে দেয়। বরফে ঢাকা পথে দ্রুত চলতে থাকে। তাকে টেনে নিয়ে যাচ্ছিল একটি সাদা রেইনডিয়ার। তারা লাও ইয়াংকে রেইনডিয়ারের মধ্যে লুকিয়ে রাখে যাতে জার্মানদের চোখ ফাঁকি দিতে পারে। অসংখ্য রেইনডিয়ার দেখে জার্মান সৈন্যরা হতবাক হয়ে যায়। তারা সবাই তাদের বন্দুক নামিয়ে রেখে এই মহাকাব্যিক রেইনডিয়ার মাইগ্রেশন দেখতে থাকে। এমন সময় স্কিতে শুয়ে থাকা লাও ইয়াং আতঙ্কিত হয়ে পড়ে। সে দেখে যে স্কির দড়ি ঢিলা হয়ে যাচ্ছে। সে তাড়াতাড়ি ধরে ফেলার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। স্কি থেকে পড়ে গিয়ে সে বরফে গড়িয়ে পড়ে। এই দৃশ্যটি জার্মান সৈন্যরা দেখে ফেলে। লাও ইয়াং স্কি ঠিক করার চেষ্টা করে, কিন্তু দেখে যে সৈন্যরা তাকে লক্ষ্য করে বন্দুক তাক করেছে। এখন দড়ি খুলে ফেলার সময় নেই। সে বরফে হাত দিয়ে টেনে টেনে নিচে নামতে থাকে। সৌভাগ্যক্রমে শত্রুরা গুলি করার আগে সে একটি পাথরের আড়ালে লুকিয়ে পড়ে, কিন্তু জার্মান সৈন্যরা দ্রুত তার পেছনে আসে। সে জানে এবার বাঁচার উপায় নেই। সে আত্মহত্যা করতে যায়, কিন্তু হঠাৎ দেখে যে রেইনডিয়ারটি আবার ফিরে এসেছে। এটি যেন ভাগ্যের ইশারা। লাও ইয়াং আবার রেইনডিয়ারের সাথে দড়ি বাঁধে। শত্রুরা আসার আগে সে ট্রিগার টানে। ভীত রেইনডিয়ার দ্রুত দৌড়াতে শুরু করে। স্কির দড়ি টানটান হয়ে যায়। শত্রুরা হতবাক হয়ে দেখে লাও ইয়াং তাদের সামনে দিয়ে দ্রুত চলে যায়। জার্মান সৈন্যরা বুঝতে পারে, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। লাও ইয়াংয়ের এক চিৎকারে স্কি দ্রুত নরওয়ের সীমান্তে পৌঁছে যায় এবং শেষ পর্যন্ত সুইজারল্যান্ডে ঢুকে পড়ে। এই মুহূর্তে সে যেন নতুন জীবন ফিরে পেয়েছে। তার মুখে এক তৃপ্তির হাসি ফুটে ওঠে।